দে আর অ্যান্সারেবল টু দ্য পিপল, সে যেই হোক। কিন্তু আমি শুধু বলবো, একটা বিরোধী দলের নেতা তার কথা আর একটা সিম্পল অন্য একজনের কথা, দুটোর মধ্যে ফারাক আছে। রাস্তায় দাঁড়িয়ে যে বিজেপি নেতা যে কথা বলতে পারেন, লিডার অফ দি অপোজিশনের মুখে সেই কথাটা বেরোয় না। এবং মনে রাখতে হবে, এই যে যিনি হুমায়ুন কবির টবির যারা যা বলছেন, হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা হচ্ছে একটা রেসপন্স দিতে গিয়ে, শুভেন্দু অধিকারীর একটা পাল্টা দিতে গিয়ে বলেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকেরই কথা বলার আগে অবশ্যই ভাবা উচিত আমি কি বলছি তার প্রতিক্রিয়া কি হতে পারে। ওকে, হ্যাঁ শুভমেদা কিছু বলছেন? হ্যাঁ, আমি আসলে বলছি, দেখুন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন ইনফোসিসের অফিসটা খুললেন, তখন তিনি সম্ভবত শওকত মোল্লাকে একটু দেখতে বলেছিলেন, এখন যে কিভাবে চলবে। এর ইন্টারপ্রিটেশন এটাও হতে পারে যে শওকত মোল্লা হয়তো সফটওয়্যার ডেভেলপ করবেন ইনফোসিসে বা এই ধরনের নতুন কোম্পানিতে এসে। ফলে আমাদের রাজ্যে কার্যে সত্যি কি কাজ, রাজনৈতিক নেতা নেত্রীদের কে কবিতা লিখবেন, কে ছবি আঁকবেন, কে নাটক করবেন, এর মধ্যে দিয়েই তো রাজনীতিটা চলছে। সত্যিকারের যে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডারের কথা বলতেই হবে, গুরুত্বপূর্ণ, যেমন বামফ্রন্ট আমলে ভূমি সংস্কারের কথা এসেছিল। কিন্তু সেটা বাদ দিয়ে আপনি যদি দৈনন্দিন আমাদের রাজ্যের মোট ভোট 85% যারা পান আর কি, তৃণমূল যোগ বিজেপি এবং তাদের নেতা নেত্রীদের যদি দেখেন, তারা সারাদিন ধরে আমাদের যে আলোচনাটা ফিড করেন, অর্থাৎ আমাদের খাওয়ান যে আলোচনাটা, সেই আলোচনাটার মধ্যে কিন্তু কোনো আগামী দিনের সুস্থ রাজনীতি, ডেভেলপমেন্ট, উন্নয়ন, রাজনীতি নিয়ে আলোচনা, এটা তারা বলতে চান না। এর জন্যে তো তাদেরকে দায়ী করা যাবে না, এর জন্য নিশ্চয়ই আমরাই দায়ী। আমরা তাদের মুখ থেকে এই চ্যাংদোলা, ব্যাংবাজি, এই ধরনের কথাগুলোই তো শুনতে চাই। ফলে আমাদের কিন্তু এটা বারবার বুঝতে হবে। আপনারা বারবার শুভেন্দু বাবু সম্পর্কে বলছেন বা তৃণমূলের নেতা সম্পর্কে বলছেন, আমার মনে হয় তারা আমাদের অনেক ভালো বলতে পারতেন। তারা অবশ্যই মার্ক্সবাদ থেকে শুরু করে সাভারকর অব্দি গুছিয়ে আমাদের বোঝাতে পারতেন। ওনারা বুঝতে পেরেছেন যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে সেই জায়গায় পৌঁছতে পারিনি। ওনারা বুঝতে পেরেছেন যে বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আরো নিম্নগামী হয়েছে পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতি, আমাদের ভাবনা। ফলে ওনারা আমাদেরকে বুঝে নিয়েই আমরা আমাদের যা প্রাপ্য সেটাই আমাদের দিচ্ছেন। ফলে আমি তৃণমূল এবং বিজেপির নেতাদের এখানে সমালোচনা করার কোনো জায়গাই পাচ্ছি না। আমরা ঠিক যেরকম, ওরা আমাদের চিনতে পেরেছেন, আমরা শুধু ওনাদেরই ভোট দেবো এটা ওনারা একেবারে নিশ্চিত হয়ে গেছেন। ফলে ওনারা আমাদের যে পাওনা, আমাদের যেটা আমাদের পাওয়ার কথা, ঠিক সেটাই আমাদের দিচ্ছেন। আমি ধন্যবাদ দেবো তৃণমূল এবং বিজেপির নেতৃত্বকে। কিন্তু এর মধ্যে হ্যাঁ অবশ্যই তর্ক থাকতেই পারে যে নিম্নগামী হয়েছে কিনা, আমরা নিম্নগামী হয়েছে কিনা, আমাদের চেনা, বলা, দেখা, শোনা সবকিছু নিম্নগামী হয়েছে কিনা। কিন্তু এটাও কি হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বিবৃতি দিয়েছেন বিধানসভায়, দেখাবো ভোটার তালিকাকে টেনে এনেছেন, কারণ ভোটার তালিকা কারচুপি নিয়ে, গরমিল নিয়ে তিনি সরব হয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। তারপরে তৃণমূল নেতারা নেমে পড়েছেন, ভোটার তালিকায় প্রায় 5 লক্ষেরও বেশি ভুয়ো ভোটার আছে এরকমটাই অভিযোগ করছেন। এবং কালকে নির্বাচন কমিশনেও গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। আজকে কি বললেন দেখুন, ভোটার লিস্ট ম্যানুপুলেট হচ্ছে, ভালো করে নজর রাখুন। এই বিষয়ে থেকে নজর ঘোরাতে এই সব করছে। অর্থাৎ এই যে তৃণমূলের যারা মুসলিম বিধায়ক তাদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, শর্মিষ্ঠা ভট্টাচার্য, অনেকটাই কি চাপে? সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বলছেন যে নজর ঘোরানো, মানে আপনারাই চাপে, সভাপতি ঠিক করতে পারেননি এখনো পর্যন্ত, সাংগঠনিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন সেই কারণে? আমরা কোনো চাপে নেই। তার কারণ হচ্ছে এই ভুতুরে ভোটার লিস্টে ভূতগুলো সব তৃণমূলই ঢুকিয়েছে। বিএলও কাদের, টিএম কাদের, যারা সার্ভে করে তারা তারা কাদের লোক হয়? পশ্চিমবাংলায় বিধায়ক বেশি কাদের, পঞ্চায়েত প্রধান কাদের, কাউন্সিলর কাদের, এসব কথা বলে কোনো লাভ নেই। আমার মনে হয়, শুনুন, গত লোকসভায় যে ভোট পার্সেন্টেজ বিজেপি পেয়েছে এবং পরবর্তীকালে দেখা গেছে কলকাতা কর্পোরেশন এলাকায় বিশেষ করে বিজেপির ম্যাক্সিমাম এলাকাতেই কিন্তু কর্পোরেশন এলাকায় বিজেপি কিন্তু জিতেছে বিভিন্ন বুথে। আমার মনে হয় এগুলো সার্ভে করা হচ্ছে এই জন্যই, প্রত্যেকটা বুথে বুথে বিজেপি তৃণমূলের ভোটটা তারা কিভাবে কনসিডার করতে যায় সেটা দেখা। না তাহলে এইরকম মন্তব্য করতে হলো কেন বিরোধী দলনেতাকে? শঙ্কর ঘোষ আর মনোজ ওরাওয়ের বিরুদ্ধে স্পিকার পদক্ষেপ করায় কেন এই রকম মন্তব্য করতে হলো তাহলে, চাপে যদি নাই থাকেন? শুনুন, একটা মার্শাল দিয়ে বিধায়কদের বার করে দেওয়া হলো, এটা তো ঠিক নয়। বিরোধী রাজনীতি পশ্চিমবাংলায় থাকবে না বা যে কোনো জায়গায়, সেটা তো হতে পারে না। সেটা তো গণতন্ত্রের পক্ষে মানে অস্বাস্থ্যকর পরিবেশ একটা। বিরোধী থাকবে, বিরোধিতাও থাকবে,
কিন্তু সেটাকে তো সহ্য করতে হবে, সেটাকে তো তাদেরকে নিয়ে তো চলতে হবে। আজকে বলুন তো পশ্চিমবাংলাকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়, যেকে ভোটার লিস্টে সমস্ত কিছু করে করা হয়েছে? কোথাও হয়েছে? হয়নি তো। সুতরাং এই ভুতুরে ভোটার নিয়ে আমাদের 14 লক্ষ ভোটার, আমরা আমাদের বিরোধী দলীয় নেতা হিসাব দিয়েছে পশ্চিমবাংলার 14 লক্ষ ভোটার। আজকে দ্বিজেন্দ্র বা আমাদের যে গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়কে ভোট দিতে তো আমরা দেখেছি। একটা সোশ্যাল মিডিয়াতে মিমই হয়ে গেছে, ভোট এসে যাই আমাদের মৃত বাবা মাকে আমরা দেখতে পাই কিনা। সে তো ঠিক হলো। আবার বলছি, আমি দেবর্ষিদার কাছে আসবো, আমি দেবর্ষিদার কাছে আসছি যে এই সব তো বিজেপি বলছে, কিন্তু বিজেপিকে আমি আবার বলছি, প্রথমেই আপনাকে প্রশ্ন করেছিলাম যেটা কিছুক্ষণ আগে শুভময়দা বললেন, যে উন্নয়ন নিয়ে রাজনীতি নিয়ে আলোচনা খুব কম হয়, চ্যাংদোলা ব্যাংবাজি এই সব প্রসঙ্গ উঠে আসে, যদিও এটা একেবারে বিধানসভার বাইরে বলেছেন শুভেন্দু অধিকারী, কারণ সাসপেন্ডেড। কিন্তু মার্শাল দিয়ে যে পরিস্থিতি হলো বের করার পরে, তারপরেই এই রকম ভাবে কেন মনে হচ্ছে যে এই ইস্যুগুলো উঠে এলো শুভেন্দু অধিকারী বা বিজেপির গলায়? কারণ গণতন্ত্রটাকে, বিশেষত পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলি, বিগত কয়েক 10-12 বছরে কিন্তু এটাকে গণতন্ত্রটাকে ক্রমে ক্রমে ভোটতন্ত্রে পরিণত করা হচ্ছে। অর্থাৎ কারোর আইডেন্টিটিটা, বিশেষ করে ধর্মীয় আইডেন্টিটি যদি খুঁচিয়ে দেওয়া যায়, তাহলে কি লাভটা হয়? দলবদ্ধভাবে, জোটবদ্ধভাবে ভোট আসে। ফলে এই ধর্মীয় হোক বা অন্যান্য আইডেন্টিটি খুঁচিয়ে যদি আমরা তার ফসলটা একেবারে জোটবদ্ধভাবে পেতে পারি, সে গণতন্ত্র চুলোয় যাক, সংবিধান চুলোয় যাক, যেখানে আপনার কনস্টিটিউশন 368 অ্যামেন্ড করতে ক্ষমতা দিয়েও পার্লামেন্টকে অ্যাবসলিউট ক্ষমতা দেয়নি, সেই সবগুলো চুলোয় যাক, আমরা ভোটতন্ত্রে কনভার্ট করে ক্ষমতাসীন হতে পারবো। এই সহজ ফর্মুলাটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিগত 10-12 বছরে ভীষণভাবে ইনজেক্টেড হয়েছে। এবং এটা শুধু এই নয়, এটা ধর্মীয় মেরুকরণ তো হচ্ছেই, প্লাস দেখুন মতুয়া, রাজবংশী, এই যে কেটে কেটে সমাজকে ভাগ করা, তার স্বার্থটা কি? তার স্বার্থটা এই জায়গাটায় যে এইভাবে আইডেন্টিটি যদি আমি আঘাত দিই, তাহলে ওই আইডেন্টিটির সাথে লাগোয়া যারা যারা আছে সবাই জোটবদ্ধভাবে ভোট দেবে। এই ভয়দাটা তোলার জন্য রাজনীতিটাকে আরো নিম্ন থেকে নিম্নগামী করার চেষ্টা করা হচ্ছে। কারণ গণতন্ত্রটা মুখে আছে, টিভির পর্দায় আছে, শর্মিষ্ঠা ভট্টাচার্য অন্তরে কিন্তু ভোটতন্ত্র প্রবলভাবে আমার সঙ্গে কি বলতে চান আমি জানি না, কিন্তু একটা যোগ থাকবে, বিরোধী দল হিসেবে তো একটা দায়িত্ব থেকে যায়, শাসক দল যা করবে বিরোধী দলও তাই করবে। না 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 না, শুনুন, বিরোধী দলের কাজ হচ্ছে রাজ্যের খামতিগুলোকে, সরকারের খামতিগুলোকে মানুষের সামনে তুলে ধরা, মানুষের পাশে থাকা। সেইটাই কিন্তু করে যাচ্ছে, সেইটা করতে গিয়েই এই উৎপত্তিটা হচ্ছে, তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। আমরা প্রতিনিয়ত কিন্তু ভুল ত্রুটিগুলো ধরবার চেষ্টা করছি, আসল কথা তা নয়। আসল কথা শাসক দলের অন্দরে এখন নিজেদের মধ্যে এত কোন্দল, নিজেরা নিজেদের গুলি করছে। শাসক বিধায়ক কেউ সেখানে রেহাই পাচ্ছে না, কাউন্সিলর রেহাই পাচ্ছে না। তারা নিজেরা বলছে যে আমরা আতঙ্কিত, আমরা থাকতে পারছি না। তৃণমূল বুঝতে পারছে তাদের এবারে ভোট পার্সেন্টেজ কমবে, কারণ নিজেদের দলের লোকেরাই ভোট দেবে না, তাদের লোকেরাই। আজকে বলুন তো, দুলাল সরকার থেকে শুরু করে ওই কসবার যে কাউন্সিলর, তাকে অ্যাটেম্প করা হয়েছিল, আজকে মাথার খুঁত পাওয়া গেছে। কে কাকে সুপুরি দিচ্ছে, কে সেই সুপুরি খাচ্ছে, মাথার খুঁত পাওয়া গেছে? পাওয়া যায়নি তো। প্রত্যেকটা লোক কিন্তু জানে, বলছে কাউন্সিলররা বলছে আমি নাম জানি কিন্তু বলবো না, বললে আমার বিপদ আছে। এই কারণেই কি শুভময়দা কিছুক্ষণ আগে বলছিলেন যে কম্পিটিশন চলছে, এই কম্পিটিশনে হয়তো তৃণমূল ভাবছে ভোট বেশি পাবে, বিজেপি ভাবছে ভোট বেশি পাবে, অন্য কেউ ভোট পাবে না। কারণ আমি আরেকটা উদাহরণ দিই, এই যে শর্মিষ্ঠাদি বলে গেলেন, আমি তার পাল্টা বলি, বিজেপি একটা পঞ্চায়েতের সদস্য পদ লাভ করেছে, সেখানেও আমরা খবর করেছি, তৃণমূলের তো করেইছি, বিজেপির পঞ্চায়েত সদস্য কাটমানি নিচ্ছে না আবাস থেকে, মানে বাংলার বাড়ি প্রকল্প থেকে। বিজেপি যেখানে পঞ্চায়েত দখল করেছে সেখানেও দুর্নীতির অভিযোগ উঠছে। আমাকে জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ, মূল প্রশ্নটা হচ্ছে যে দুটি রাজনৈতিক দল, দুটি খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দল কিভাবে নিজেকে প্রকাশ করবে। সত্যিই তো বিজেপি ঠিকভাবে প্রকাশ করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন সংবিধানকে সংসাজিয়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন, বিজেপি চেষ্টা করছে, ফলে বাইরে ট্যাংদোলা এগুলো বলছেন। এইটা হচ্ছে রাজনীতির একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে ভারতবর্ষের সিরিয়াস রাজনীতি থেকে আমরা কোনখানটায় দূরে আসছি। দেখুন, সত্যিকারের রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন 32 লক্ষ ভোটার 4 বছরে, তারপর 39 লক্ষ ভোটার অল্প সময়ের মধ্যে কেন হলো, বিজেপি তার উত্তর দিচ্ছে, নির্বাচন কমিশন বলছেন এপ্রিল মাস অব্দি সময় দেবো। আর পশ্চিমবঙ্গে সেই আলোচনাটা কোথায় দাঁড়াচ্ছে? একেবারে কেউ বলছেন পূর্ব দিকের সীমানা দিয়ে লোক ঢুকছে, অন্য দেশের সীমানা দিয়ে, এটা কারা বলছেন? বিজেপি। এবং তৃণমূল কি বলছেন? হরিয়ানা থেকে লোক ঢুকে যাচ্ছে। অর্থাৎ তারা
ভোটার লিস্ট কারেকশনের চেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার যে প্রচার। এটা করে তারা কিন্তু বুঝতে পারছেন তাদের ভোটটা বাড়বে, এই জায়গাটা কিন্তু বুঝতেই হবে। তারা কিন্তু এটা এমন কারণে করছেন যে না যে এটা তাদের ভুল করে করছেন, এটা তারা একেবারে বুঝে করছেন। এবং এইখানেই বারবার বলছি, উন্নয়নমুখী রাজনীতির কথা বললে ভোটটা কম পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে এবং ত্রিপুরায়, অর্থাৎ বাঙালি অধ্যুষিত জায়গাগুলোতে নির্বাচনী হিংসা থেকে শুরু করে নিজেদের উন্নয়ন করতে না পারা, আপনি ভারতবর্ষের অন্যান্য জায়গায় এটা পাবেন না। বিশেষ করে বাঙালিরা, আবার বলি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যে রাজনীতি দেখছে দিনের পর দিন, যে খারাপের দিকে আমরা যাচ্ছি, না শুভময়, আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি উন্নয়নের কথা বলছিলেন, আপনি যেটা বলছিলেন হিন্দু মুসলিম ব্যাংবাজি, তারপরে চ্যাংদোলা, এইসব চটকদারি বিষয় দিয়ে এক হচ্ছে ভোট পাওয়া, আরেকটা তো উন্নয়ন আছেই। সেটা হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছে, দিল্লিতে আজকে মহিলাদের জন্য 2,500 টাকা করে দেওয়া হচ্ছে জয়ের পরে, এটাও তো উন্নয়নের টাকা। একেবারে অত্যন্ত ভালো প্রকল্প নিম্নবিত্ত মানুষের জন্য। তার থেকেও ভালো প্রকল্প হচ্ছে সোজা টাকা না দিয়ে মানুষকে কাজ করিয়ে টাকা দেয়া। 2004-এ যখন ইউপিএ সরকার আসে, যখন হেডমাস্টারের মতন বেত নিয়ে বামপন্থীরা দাঁড়িয়ে থাকতেন, পরে তারা অবশ্যই নিউক্লিয়ার কি সব ইলেকট্রন প্রোটন নিয়ে গন্ডগোল পাকাতে গিয়ে প্রকাশ কারাত এবং পশ্চিমবঙ্গের বামপন্থীদের দ্বন্দ্বে তৃণমূল আর বিজেপির হাতে সবটা তুলে দিয়ে গেলেন, সেটা অন্য গল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের হাতে কাজ দেয়া। 100 দিনের প্রকল্প যেটা এখনকার বিজেপি সরকারও চালাচ্ছে, তাই নিয়ে আবার পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব আছে, কিন্তু সেই প্রকল্প মানুষের হাতে কাজ পৌঁছে যাওয়ার যে জায়গা, সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির নেতারা কতটা গম্ভীরভাবে ভাবছেন এটা নিয়ে প্রশ্ন উঠবে। দোল পলিটিক্স যেটা, সেটা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করেছেন, ভারতের অন্য রাজ্য যেটা চালু করেছে, কিন্তু এটা ইকোনমিক্সের শেষ কথা নয়। মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়ার বিষয়টা সেই ইউপিএ সরকারের 100 দিনের পর থেকে আজ পর্যন্ত কিন্তু 200 দিন করা যায়নি। বিজেপি ক্রমাগত সেই জায়গায় টাকা কমাচ্ছে, তৃণমূল কংগ্রেস সঠিকভাবে সেই টাকা ডিস্ট্রিবিউট করতে পারছে না, অডিটের প্রশ্ন উঠছে। সুতরাং রাজনীতি যে নিম্নগামী এবং আমাদের যে সেটাই পাওয়ার কথা, আমরা যে জায়গায় আছি, এতে কোনো সন্দেহ নেই। আমি রতন দা একদম শেষে জানতে চাইবো যে আজকে এই নিম্নগামী রাজনীতি চলবে, তার সঙ্গে এই ধরনের ধর্মীয় রাজনীতি যেটা পশ্চিমবঙ্গে আমরা ছোটবেলায় কোনোদিন দেখিনি, সেটাও চলবে। আর ভোটের আগে কি চলবে? ডোল পলিটিক্স, ব্যাস, তাহলেই তো হয়ে যায়। না, আমার এই প্রসঙ্গে 2-3টে কথা আছে। শুভময়দা কিছু বলেছেন, আর বিজেপির কথার আমি জবাব দেব না। যারা 100 আসনে বুথে এজেন্ট দিতে পারবে না, সব 100 বিধানসভা কেন্দ্রে সবকটা বুথে এজেন্ট দিতে পারবে না, তাদের সম্পর্কে আলোচনা করবো না। তৃণমূল দিতে দেয় না, না ওসব বলে লাভ নেই। দিতে দেয় না মানে কে কাকে দিতে দেয় ওইসব বলে লাভ নেই। ওইসব অক্ষমের আস্ফলন, পুজোর চিঠোর ইচ্ছা। আমি শুভময় একটু মাগো, তুমি আমারটা একটু শোনো। মাগো, তুমি আমারটা একটু শোনো। আচ্ছা মাগো, তুমি আমারটা একটু শোনো। শুভময়দা খুব সুন্দর বলেছেন। আসলে উনি স্ট্যাটিস্টিক্যাল, আসলে উনি স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লোক, তো খুব ভালো বলেন। শিল্প সংস্কৃতি সব নিচের দিকে গেছে, এটা উনি বলেছেন, কিন্তু আমি ওনার সাথে একমত নই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার মধ্যে একটু বাম আটকে গেলেন, নেটওয়ার্ক চলে গেল। যাই হোক, শুভময়দাকে বোধহয় বামপন্থী মানসিকতার লোক বলে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। দেবশ্রীদা, এই প্রশ্নটাই আপনার কাছ থেকে সংক্ষেপে নিয়ে আমি শেষ করব। একটু বলুন আরেকবার। মানে নিম্নগামী হবে আর এদিকে ডোল পলিটিক্স দিয়ে সেটা ভরাট করার চেষ্টা হবে। না, সেটাই তো ডিভিডেন্ড দিচ্ছে, সেটাই তো আজকের আমি বলছিলাম রিসেন্ট পাস্টে ডিভিডেন্ড ভয়ঙ্কর ভাবে দিচ্ছে, এবং ওই আইডেন্টিটি পলিটিক্সকে খুঁচিয়ে তুলে জোটবদ্ধভাবে ভোট পাওয়া এবং ডোল পলিটিক্স, এটা কিন্তু আমাদের রাজ্য নয়, বাইরের রাজ্য ডিভিডেন্ড দিচ্ছে। সেই থেকে রাজনীতিবিদরা শিখছে, কারণ তাদের কাছে মূল অর্থ ক্ষমতায় টিকে থাকা, অর্থাৎ গণতন্ত্রটাকে ভোটতন্ত্রে কনভার্ট করে ক্ষমতাকে ভীষণভাবে ব্যবহার করা। এইটা যদি মূল মন্ত্র হয়ে যায়, আমাদের শিরা উপশিরায় যদি ছড়িয়ে যায়, তাহলে এই চ্যাংদোলা বা এই ধর্মীয় আইডেন্টিটি তুলে তাকে আক্রমণ করা, এটা কি নিম্নগামী? এর থেকে আরো নিম্নগামী দিন তো আমাদের আশা করছি, অনেক বেশি নিচে নামতে হবে। এবং কেউ কোনো ব্যক্তি কোনো বলে থাকলো, তার দল সেটাকে এন্ডোর্স করছে বলেই ধরে নিতে হবে, কারণ তারা কোনো একটা প্রতিবাদ করছে না। যে ক্ষেত্রে হুমায়ুন কবিরের ক্ষেত্রেও করেনি, আজকে শুভেন্দু অধিকারী যখন করলেন তখনও কেউ করলো না। শেষ করা যে রতনদা যে প্রশ্নটা তুলেছেন, যে বামপন্থার যে প্রশ্নটা, সেটা
এসছেন রতনদা যেটা বলেছেন যুক্তিপূর্ণ প্রশ্ন, যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে হয়তো একটা বামপন্থী ভাব আসছে। সেখানে প্রথম বলার দরকার তৃণমূল কংগ্রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বামপন্থী ভাবনার কিছু মানুষ আছেন, না হলে তো এই যে আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হতো না। আর দ্বিতীয় হচ্ছে বিজেপিরও অনেক ভালো কাজ আছে, তারাও কৃষকদের কাছে টাকা পৌঁছে দিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে বিজেপি, কংগ্রেস, তৃণমূল